নমস্কার, আমি অর্পণ নন্দী। আমি ইংলিশ পড়াই। তো যেহেতু আমার কিছু ছাত্র এখনও অবধি ডিসেম্বর মাসে ক্লাস স্টার্ট করতে পারেনি বিভিন্ন কারণে, তো সেই কারণে যারা এখনও অবধি ক্লাস স্টার্ট করতে পারেনি তাদের জন্য আপাতত ক্লাস 5-এর প্রথম যে গল্পটি, এটি একটি ইম্পর্ট্যান্ট স্টোরি। আমি আমার ব্যাচে যারা এই মুহূর্তে এসছে আমার কাছে, তাদেরকে আমি পড়িয়ে দিয়েছি অলরেডি এই চ্যাপ্টারটা। তো যারা আসতে পারেনি বা যারা এখনও আমার কাছে ভর্তি হয়নি তাদের জন্য আমি এই স্টোরিটা পড়িয়ে দিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট স্টোরি। তো স্টোরিটা হচ্ছে লেসন ওয়ানের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুরু করছি আমি এই স্টোরিটা। প্রথমে যদি কেউ মনে করো যে বই নিয়ে আমার ভয়েসটা শুনবে, তাহলে সেটা আরও ভালো হয়, কারণ সামনে বই থাকলে তোমরা বইয়ের প্রত্যেকটা লাইন ফলো করতে করতে এগোতে পারবে। কারণ আমি প্রতিটি লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মানে পরপর বলতে বলতে যাব। শুরু করছি গল্প। গল্পের নাম গান্ধী দ্য মহাত্মা, অর্থাৎ গান্ধীজি, যাকে আমরা মহাত্মা বলে চিনি। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে ঘুরতে গেল বা দেখা করতে গেল মহাত্মা গান্ধীর সঙ্গে। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির সেই পোশাক ছেলেটিকে অত্যন্ত অবাক করে দিল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট। এইরকম একজন মহান মানুষ, মানে গান্ধীজির মতো এইরকম একজন মহান মানুষ, উইদাউট আ শার্ট, তার কিনা গায়ে কোনো পোশাক নেই বা জামা নেই। হি ওয়ান্ডার্ড, তিনি অবাক হয়ে ভাবলেন, বা সেই ছেলেটি অবাক হয়ে ভাবল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট? কেন তুমি পোশাক পরনি কোনো, বা কোনো জামা পরনি গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড। ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলো। কাকে জিজ্ঞাসা করলো? গান্ধীজিকে জিজ্ঞাসা করলো। হোয়ার ইজ দ্য মানি সন? টাকা কোথায় পুত্র? গান্ধীজি প্রশ্ন করলেন জেন্টলি, অত্যন্ত নম্রভাবে। আই এম ভেরি পুয়ার, আমি তো খুবই গরিব। আই ক্যান নট বাই আ শার্ট, আমি একটি জামাও কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটির অত্যন্ত করুণা হলো। মাই মাদার সিউজ ওয়েল, হি সেইড। ছেলেটি বলল যে আমার মা খুব ভালো সেলাই করতে পারে। সিউজ মানে সেলাই করা। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি তৈরি করতে পারবেন বা তৈরি করেন আমার সমস্ত জামা কাপড়। আই উইল আস্ক হার, আমি তাকে বলবো, টু শিউ আ শার্ট ফর ইউ, তোমার জন্য একটা জামা সেলাই করে দিতে, বা এখানে বানিয়ে দিতে বললে বেশি ভালো হবে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক? কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারবে? গান্ধীজি আস্কড, জিজ্ঞাসা করলেন গান্ধীজি। জাস্ট টেল মি, তুমি শুধু আমাকে বল। হাউ মেনি ইউ নিড, তোমার কতগুলো দরকার? সেইড দ্য বয়, ছেলেটি উত্তর দিল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি তৈরি করে দেবেন যতগুলো তোমার চাই। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ চুপ করে ভাবলেন। দেন হি সেইড, তারপর সে বলল, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার বিশাল বড় পরিবার আছে পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই এবং বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? যতক্ষণ না সকলে জামা পরছে, কি করে আমি নিজে জামা পরিধান করি? গান্ধীজি আস্কড, গান্ধীজি প্রশ্ন করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই জবাব ছেলেটিকে অবাক করে দিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন, মানে সে মনে মনে ভাবছে যে গান্ধীজি কি বললেন? গান্ধীজি বললেন তার নাকি 40 কোটি ভাই এবং বোন আছে। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছেন।
After all, Gandhiji felt all the people of India were his family members. আসলে গান্ধীজি ভারতবর্ষের সমগ্র দেশবাসীকে নিজের পরিবারের সদস্য মনে করতেন। কমপ্লিট হলো ইউনিট 1। এবার আসছি ইউনিট 2-তে। গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. গান্ধীজি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে। ওয়ান্স একবার হি ভিজিটেড ওডিশা, তিনি ঘুরতে যান উড়িষ্যায়। ওডিশাকে বাংলায় আমরা বলি উড়িষ্যা। দেয়ার সেখানে হি মেট অ্যান ওল্ড ওম্যান, তার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা মহিলার। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর রঙের। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল জরাজীর্ণ বা ছেঁড়া ফাটা। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গেল গান্ধীজির একদম কাছে। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করল। দেন সি গেভ হিম আ কয়েন, তারপর তিনি তাকে দিলেন একটা টাকা বা একটা মুদ্রা। জামলালাল বাজাজস ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামলালাল বাজাজের কাজই হলো টাকা সংগ্রহ করে রাখা। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, হু ইজ জামলালাল বাজাজ, মানে ইনি কে? ইনি গান্ধীজির একজন সহকর্মী, এটা তোমরা জেনে রাখো। আবার এগোচ্ছি গল্পে। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, সে জিজ্ঞাসা করলো গান্ধীজিকে এই টাকাটা নেবে কিনা। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ তিনি বললেন যে নিতে হবে না। জামলালাল ওয়াজ সারপ্রাইজড, জামলালাল অত্যন্ত অবাক হয়ে গেল। আই কিপ 1000 of rupees, জামলালাল সেড, জামলালাল তখন বলছে যে কেন, আমি তো হাজার হাজার টাকা রাখছি আমার কাছে। এরকমই প্রশ্ন যখন জামলালালের মাথায় ঘুরছে, তখন গান্ধীজি তাকে বললেন, দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, এই যে মুদ্রা, এই মুদ্রার মূল্য, ওর্থ মানে মূল্য, অনেক বেশি ওই হাজার হাজার টাকার থেকে। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলল, ইফ আ ম্যান, যদি একজন মানুষ, হ্যাজ লাক্স, যার লাখ লাখ টাকা আছে বা লক্ষাধিক টাকা আছে, হি ক্যান গিভ 1000, সে 1000 দিতেই পারে, অর 2, অথবা 2000 টাকা দিতেই পারে। আমরা সবাই জানি যার কাছে বেশি টাকা আছে সে তার থেকে সামান্য টাকা দিতেই পারে। বাট দিস কয়েন, কিন্তু গান্ধীজি বলছেন যে এই কয়েনটা, এই মুদ্রাটা, ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, হতে পারে এটাই তার সব, অর্থাৎ ওই মহিলাটির কাছে ওই কয়েনটাই ছিল একমাত্র সম্বল। সে নিজের সেই কয়েনটুকুও দিয়ে দিচ্ছে, তার মানে সে কতটা উদার। যাদের কাছে লক্ষ লক্ষ টাকা আছে তারা সেখান থেকে 1000 2000 দিচ্ছে, এতে বড়লোকি বা এতে উদারতার কিছুই নেই। কিন্তু এই যে মহিলাটি, যার কিছুই নেই, যে নিঃস্ব, তার কাছে ওই একটা কয়েনই হয়তো সম্বল ছিল, সে তাও কি করছে, সেই কয়েনটা দিয়ে দিচ্ছে দেশের কাজের জন্য। তাহলে এর চেয়ে উদার, এর চেয়ে মহৎ আর কেউ হতে পারে না। এটাই গান্ধীজি কাকে বললেন? জামলালালকে বললেন। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি দারুণ আত্মত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান 1 crore of rupees, তাই জন্য আমি এই মুদ্রাটিকে ওই কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি এই বলে ব্যাখ্যা করলেন বা বর্ণনা করলেন। এক্সপ্লেন মানে বর্ণনা করা। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এরপর তিনি সেই টাকাটি বা সেই মুদ্রাটি তার কাছে রেখে দিয়েছিলেন সারা জীবন। ইউনিট 2 কমপ্লিট হলো। লাস্ট ইউনিট, ইউনিট 3 শুরু করছে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস। ভালোবাসার চিন্তা, শান্তির চিন্তা এবং সমতার চিন্তা, সমতার চিন্তা মানে তিনি যে সকলকে সমান ভাবতেন, এই চিন্তা,
অর্থাৎ ধনী দরিদ্র, নিচু জাতি উঁচু জাতি, এরা সকলে তার কাছে সমান। এই যে মনে করা, এই সকল চিন্তা, এই শান্তি, ভালোবাসা এবং সমতার এই চিন্তা, ফিল্ড, এই সব কিছুই ছিল গান্ধীজির ওয়ার্কস, গান্ধীজির কাজের মধ্যে। স্বামী বিবেকানন্দা অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরও ধ্যান ধারণা একই রকমের ছিল, ঠিক যেমনটা কার ছিল, আমাদের গান্ধীজির। স্বামী বিবেকানন্দা ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দা চাইতেন সবসময় একতা, কাদের মধ্যে, সকল ধর্মের মধ্যে। রিলিজিয়ন মানে ধর্ম। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এই নিয়ে কথাও বলেছেন ইন 1893, 1893 সালে, অ্যাট চিকাগো, যাকে অনেকে শিকাগো বলে, অর্থাৎ শিকাগো শহরে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষা বন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই জাতির মধ্যে ঐক্যতা বা ধর্মের মধ্যে ঐক্যতা বজায় রাখার জন্য শুরু করলেন রাখি বন্ধন উৎসব। আমরা সকলেই জানি কবে শুরু করেছিলেন, 1905 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল, এটা ছিল একটা উৎসব, অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ মানে ভাই ভাই সম্পর্ক, অর্থাৎ হিন্দু মুসলমান বা বিভিন্ন ধর্মের মানুষ তারা সকলে একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকবে, এটা সেই উৎসব। অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির, অর্থাৎ সকল সম্প্রদায় একসঙ্গে মিলিতভাবে থাকবে। দিস থ্রি গ্রেট মেন, এই তিনজন মহান ব্যক্তিরা, হ্যাভ বিকাম ইমমর্টাল, তারা অমর হয়ে রয়েছেন। ইমমর্টাল মানে অমর, অর্থাৎ যারা মারা গেছেন কিন্তু তাদেরকে আজও আমরা মনে রেখেছি, তারা অমর হয়ে রয়েছেন। ফর দেয়ার থটস, তাদের চিন্তায়, অ্যান্ড ওয়ার্কস, এবং তাদের কাজে। শেষ হলো পুরো গল্পটা, সকলে মন দিয়ে শুনবে, আর একবার পারলে নিজেরা নিজেদের মতো করে প্লে করে নিয়ে একবার শুনতে পারো। যে জায়গাগুলোয় যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ওয়ার্ডের মিনিংয়ে কারোর যদি মনে হয় যে না এই ওয়ার্ডের মিনিংটা ঠিক বুঝতে পারলাম না, প্রপার মিনিং কি হবে, কারণ স্টোরি ওয়াইজ অনেক সময় ওয়ার্ডের মিনিং পাল্টে যায়। অ্যাকচুয়াল মিনিং ডিকশনারিতে অবশ্যই রয়েছে বা গুগলেও তোমরা টাইপ করলে পেয়ে যাচ্ছ, বাট তবু স্টোরি অনুযায়ী, স্টোরি লাইন অনুযায়ী ওয়ার্ডের মিনিং অনেক সময় চেঞ্জ হয়। তো যদি সেক্ষেত্রে কোথাও কোনো জায়গায় মনে হয় যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, বা আমি যে পাঠ করছি যেহেতু আমি এটাতে একদমই নতুন, কারোর যদি মনে হয় যে না পাঠের সময় কোথাও আমার জড়তা রয়েছে, তো তোমরা সেই জায়গাটা শুনতে পাওনি, আমার কথা জড়িয়ে গেছে বা এরকম কিছু, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সব শেষে কেমন লাগলো আমাকে সকলে জানাবে। এই স্টোরিটি খুবই ভালো স্টোরি, খুব মজার স্টোরি, এবং জানার জিনিস আছে এই গল্পটাতে, তো সকলে শুনুন।